এই যে শোনো, তুমি কাঁদছো কেন? ও দাদা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার নাম কি? কোথায় থাকো তুমি? আমার নাম জগা, সেই পুপ্পারের নন্দগাঁয়ে থাকি। আমি একটা হাতি খুঁজতে বেরিয়েছি, কিন্তু জানো কোথাও হাতি খুঁজে পেলাম না। এখন আমি কি করে গ্রামে ফিরবো? হাতি, ব্যাপারটা একটু খুলে বলো তো দেখি। কেন ফিরতে পারবে না? কি হয়েছে একটু পরিষ্কার করে বলো তো। সে অনেক বড় গপ্প, তোমাদের কি সময় হবে? নিশ্চয়ই হবে, তুমি বলো। আমার না খুব গানের শখ, জানো। আমি খুব ভালো গান করতে পারি, কিন্তু জানো আমি গান করলেই না সব লোকেরা পড়ি কি মরি করে পালাতো। শুধুমাত্র ওই গায়ের কুকুরেরা মন দিয়ে আমার গান শুনতো আর আমার সাথে সাথে গাইতো। তারপর একদিন গায়ের সবাই একসাথে বসে গল্প গুজব করছিল, বুঝছো। আমিও সেখানে ছিলাম। জগা, তোদের বাড়ির গাছ থেকে আমায় গোটা আটেক নারকেল এনে দিবি তো। কিন্তু নারকেল তো আমি হাটে বেশি গো খুড়ো। আরে ধুর, এরকম মন্দার বাজারে হাটে বেচে আর কত লাভ করবি? তার থেকে আমাকে দিলে তোর অনেক লাভ হবে। কিরকম? শোন, এই নারকেলগুলো আমি আমার জমিতে পুঁতবো। যখন সেখান থেকে গাছ হবে আর গাছে নারকেল হবে, তখন আমি তোকে 10টা নারকেল ফেরত দেব। ততদিনে হাটে নারকেলের দামও বেড়ে যাবে। তখন যদি তুই নারকেল বিক্রি করিস, তাহলে তোর অনেক লাভ হবে। 8টার বদলে 10টা? ঠিক বলেছো তো খুড়ো। দাঁড়াও দাঁড়াও, আমি কালই তোমায় না 8টা নারকেল এনে দেব। খবর শুনেছ খুড়ো? কি হয়েছে রে নেপা? এক্ষুনি শুনে এলাম, মহারাজ ঘোষণা করেছেন আসছে পূর্ণিমায় রাজকুমারীর স্বয়ম্বর হবে। 7 দিন ধরে মহাভোজ হবে গো। বাবা বাবা বাবা, এ তো দারুণ খবর রে নেপা। তাহলে আর বলছি কি খুড়ো? আচ্ছা খুড়ো, এই স্বয়ংবরটা কি জিনিস গো? ও বাবা, এটাও জানিস না? ওরে, স্বয়ম্বর হলো এক ধরনের বিয়ের নিয়ম। এখানে নানা দেশের রাজা আর রাজকুমার এসে নিজেদের নানা রকম পারদর্শিকতা দেখায়। যার পারদর্শিকতা রাজকুমারীর বেশি ভালো লাগবে, রাজকুমারী তাকেই বিয়ে করবে। ইস, আমিও যদি যেতে পারতাম, আমিও তাহলে রাজকুমারীকে বিয়ে করতে পারতাম। তুই যাবি কি রে? তোর কি কোনো বিশেষ গুণ আছে নাকি? কেন, আমি তো গান গাই। তাও তো বটে, তুই তো আবার গান গাস, আর বেশ খাসা গলা তোর। শুনবে নাকি একটা? ধরবো? না না বাবু, তার দরকার নেই। তুই গান ধরলে আমরা আর উঠতেই পারবো না। তার চেয়ে বরং এক কাজ কর, কাল সকালে রাজপ্রাসাদের পাশে যে উঁচু ঢিবি আছে তার ওপরে উঠে একটা গান করিস। বেশ চেঁচিয়ে চেঁচিয়ে করবি, তাহলে দেখবি রাজা আর রাজার মেয়ে দুজনেই একসাথে খুশি হয়ে যাবে। আর আমার সাথে রাজকুমারীর বিয়ে হয়ে যাবে, তাই তো? আলবাত হবে। বেশ বেশ বেশ, কাল সকালেই তাহলে আমি যাব।
বাবা গো! কে রে? এই সাত সকালে কে এমন করে চেঁচায়? পেয়াদা পেয়াদা! আমার রাজ্যে কার এমন স্পর্ধা এই সাত সকালে আমার বাড়ির সামনে হেরে গলায় গান গেয়ে আমার ঘুম ভাঙায়? ধরে আনবে এটাকে। দেখুন দেখুন রাজামশাই, আপনার পেয়াদারা আমায় কেমন করে টানতে টানতে নিয়ে এলো। যত বলি যে কদিন বাদে আমি রাজার জামাই হব, কিছুতেই শোনে না। এই তোর এত বড় স্পর্ধা! একেই তো এই হেরে গলায় গান গেয়ে আমার ঘুমের 12টা বাজিয়েছিস, তার উপর তুই আবার আমার জামাই হওয়ার কথা বলছিস। কেন? আপনি তো আমারে ডেকে পাঠালেন আমার গান ভালো লেগেছে বলে। গান ভালো লেগেছে? এই এটা কোথাকার আহম্মক! না, একে বন্দি করা মানে গাড়োতে বসে আবার গান ধরবে। তার থেকে দূর করে দে, এটাকে দূর করে দে। আর কোনোদিন যদি আমার রাজ্যে তোর ছায়াও দেখি, সেই দিনই আমি তোর গর্দান নেব। কিন্তু মহারাজ, ঘর বাড়ি ছেড়ে আমি যাব কোথায়? পেয়াদা, একে আমার চোখের সামনে থেকে দূর করো। আমার রাজ্য থেকে দূর করে দাও একে। মহারাজ মহারাজ মহারাজ! কি রে জগা, কোথায় চললি রে? আমি রাজার হুকুমে রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। সে কি রে, কেন? আমি যে এত খারাপ গান গাই তোমরা তো জানতে খুড়ো, তাহলে কেন জেনে বুঝে আমার রাজার কাছে গান শোনাতে পাঠালে? আমার বিশ্রী গান শুনেই তো রাজা আমারে গান থেকে তাড়িয়ে দিলেন। সে কি রে, হ্যাঁ? তোর এত সুন্দর গান রাজা মশাইয়ের পছন্দ হলো না? মেয়ের বিয়েও দিল না? সে তো দিলেনই না, এমনকি বলেছেন এ গায়ে আমার ছায়া দেখা গেলেও আমার সুরে চড়াবেন। সে তো রাগের মাথায় বলেছে। রাজকুমারীকে বিয়ে করবি, এত ভয় পেলে হয়? তুই বরং একটা কাজ কর, একটা হাতির পিঠে চেপে বিয়ে করতে আয়, তাহলে দেখবি রাজা মশাই খুব খুশি হয়ে তোকে রাজকুমারীর সাথে বিয়ে দেবে। সত্যি? সত্যি না তো কি? দেখ, মহারাজের ঘোড়াশালে এত ঘোড়া আছে, কিন্তু একখানাও হাতি নেই। তাই হাতি দেখলে উনি খুব খুশি হবেন। বলছো? বেশ বেশ বেশ, তাহলে তাহলে একটা হাতি খুঁজে আনি বরং। তারপর থেকে হাতি খুঁজেই চলেছি, কোথাও পাচ্ছি না। লজেন্স দাদা, ও না খুব ভালো, ওকে সাহায্য করার দরকার। চলো জগা দাদার জন্য একটা হাতির ব্যবস্থা করি। চলো আমার সাথে জঙ্গলের দিকে চলো। চলো জগা দাদা, আমরা তোমার জন্য হাতির ব্যবস্থা করে দেব। সত্যি? একদম সত্যি। তুমি তো ভালো জগা দাদা, আমরা ভালো মানুষদের সব সময় সাহায্য করি। চলো। লজেন্স দাদা, তুমি আমার সাথে এসো, ওরা এখানে দাঁড়াক। তোরা সবাই জগা দাদার সাথে এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ তোমরা মানে তুমি যাও, আমরা এখানেই দাঁড়াই। ফুসফুস লেবেন চুস। হাতি ভাই তুমি শুনতে পাচ্ছ? হাতি ভাই তুমি শুনতে পাচ্ছ? হাতি ভাই তুমি শুনতে পাচ্ছ? ওই দেখো, ঠিক শুনতে পেয়েছে। ও হাতি ভাই, আমি ভূতু গো ভূতু। শিগগিরই একবার আমার কাছে এসো দেখি। এই তো এসে গেছো তুমি। আমার বন্ধুর খুব কষ্ট, হাতির পিঠে না গেলে ও রাজকুমারীর সাথে বিয়েই হবে না। তুমি তো আমার খুব ভালো বন্ধু, আমার সোনা হাতি। প্লিজ তুমি ওকে তোমার পিঠে চড়িয়ে নিয়ে যাও, প্লিজ প্লিজ প্লিজ। আমার বন্ধুকে তুমি সাহায্য করবে না হাতি ভাই? এই দেখো জগা দাদা,
আমাদের হাতি বন্ধু তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যেতে এসেছে। আমি আমি হাতির পিঠে চড়ে যাব? তার মানে আমার রাজকন্যার সাথে বিয়ে হবে? সেটা তো রাজাই বলতে পারবে। এখন তাড়াতাড়ি যাও। হাতি বন্ধু, জগা দাদাকে নিয়ে যাও তো ওর রাজ্যে। তোমাদের তোমাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ লাগবে না জগা দাদা, তোমার বিয়েতে আমরা 7 দিন ধরে নেমন্তন্ন খাবো, সেটাই আমাদের মজা। টাটা, নেমন্তন্নর ব্যাপারটা ভুলে যেও না কিন্তু। না না, একদম না। আচ্ছা ভুতু, তোর কি সত্যি মনে হয় যে জগাদা হাতির পিঠে চড়ে গেলেই মহারাজ তার মেয়ের সাথে জগাদাদার বিয়ে দিয়ে দেবে? দেখাই যাক, অন্তত পক্ষে গ্রামের যে দুষ্টু লোকগুলো জগাদাকে বোকা বানিয়েছিল তারা তো চমকে যাবে। সেটা অবশ্য ঠিকই বলেছিস। ওই দেখো খুড়ো, ওটা আমাদের জগা না? ও মা, জগাই তো। ও সত্যি সত্যি হাতির পিঠে এসেছে। এই দেখো খুড়ো, আমি হাতি নিয়ে এসেছি গো, রাজার বাড়ি যাচ্ছি। জগা তো আমাদের খুব জব্দ করলো। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। আমি রাজা মশাইয়ের কাছে যাব। কি হাতি নিয়ে ঢুকে গেল? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি রাজকন্যারে বিয়ে করতে চাই। কি তুই আবার এসেছিস? তোর সাহস তো কম নয়। কেন? সবাই যে বললো হাতি চড়ে এলে মহারাজ রাজকন্যার সাথে বিয়ে দেবেন। কি? দাঁড়ান রাজামশাই, এই যে ছেলে, শুধুমাত্র হাতি চড়ে এলেই তো মহারাজ রাজকন্যার সাথে বিয়ে দেবেন না। এর সাথে তোমাকে আরেকটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই তোমার সাথে বিয়ে দেবেন। তবে হ্যাঁ, পরীক্ষায় পাশ না করতে পারলে কিন্তু হাতিটা মহারাজাকে উপহার হিসাবে দিয়ে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। মন্ত্রী, তুমি কি বলছোটা কি? এই গরিব মূর্খটার সাথে আমি আমার আদরের মেয়ের বিয়ে দেবো? দাঁড়ান মহারাজ, এত উত্তেজিত হবেন না। একটু ভেবে দেখুন, আমাদের ঘোড়া শালে অনেক ঘোড়া আছে, কিন্তু হাতি শালে একটাও হাতি নেই। এই সুযোগে যদি হাতিটাকে হাতিয়ে নেওয়া যায়। কথাটা তুমি অবশ্য ঠিকই বলেছ, কিন্তু যদিও পরীক্ষাতে পাশ করে যায়? সম্ভবই না মহারাজ। দেখছেন তো কি বোকা। এমন একটা কাজ আমরা ওকে দেব যেটা ও কেন কেউই করতে পারবে না। সেটা অবশ্য ঠিকই বলেছ। দাঁড়াও, একটা কঠিন কাজ ভেবে বার করছি। ঠিক আছে, মহারাজ তোমাকে একটা সুযোগ দেবার জন্য রাজি হয়েছেন। তবে পরীক্ষায় সফল না হলে কিন্তু হাতির জন্য কান্নাকাটি করলে চলবে না। নিশ্চয়ই, তবে আমি পরীক্ষায় পাশ করবই। কি গো জগাদা, কি হয়েছে বলবে তো? মহারাজ হাতি দেখে রাজকন্যার সাথে বিয়ে দিতে রাজি হলেন। অর্ধেক রাজি হয়েছেন। অর্ধেক রাজি হয়েছে মানে? যা, আমি তো ভাবলাম যে তুমি আমাদের নেমন্তন্ন করতে এসেছো। এই তুই থাম তো, একটু পরিষ্কার করে বলো তো জগাদা, রাজা মশাই কি হাতি দেখে খুশি হননি? হ্যাঁ, খুশি হয়েছেন, বিয়ে দিতে রাজিও হয়েছেন, কিন্তু তার আগে আমারে আরেকটা কাজ করতে বলেছেন। আর সেটা না করতে পারলে আমার সাথে রাজকন্যার বিয়ে তো দেবেনই না, বরং আমার হাতিটাও নিয়ে নেবেন। কি কাজ করতে দিয়েছে? আমারে বলেছেন। মহারাজ, তাহলে আপনি ওর জন্য কি কাজ নির্ধারণ করলেন? শোনো, তুমি আমার রাজ্যের সীমানা জানো? জানি তো মহারাজ, আমি তো আগে এই রাজ্যেই থাকতাম। বলুন কি করতে হবে? বাহ, খুব ভালো। তাহলে শোনো, কালকের মধ্যে তোমাকে আমার রাজ্যের সীমানা বরাবর চকখড়ি দিয়ে দাগ কেটে সীমানা নির্ধারণ করতে হবে। মানে চকের দাগ দিয়ে সীমানা ঘিরতে হবে। কালকের মধ্যে? কিন্তু এই রাজ্য তো অনেক বড়, একদিনে এত বড় রাজ্যের সীমানা কি করে চক্করি দিয়ে দাগ কেটে ঘিরবো? রাজকন্যাকে বিয়ে করতে হলে তো অসম্ভবকেই সম্ভব করতে হবে। সে কি কথা? রাজ্য মানে সে তো অনেক বড় ব্যাপার, সেটা একদিনের মধ্যে কি করে দাগ কাটবে? এটা তো কিছুতেই সম্ভব না। আমিও তো সেটাই ভাবছি।
যাচ্ছি। বাবা, নন্দগ্রাম তো অনেক বড়, এত চক্করে পাবে কোথায়? তাহলে কি আমার বিয়ে হবে না? কি করেই বা হবে বলো? দাঁড়া দাঁড়া, আমায় একটু ভাবতে দে। লজেন্স দাদা, তুমি ওকে বলো আজ বাড়ি চলে যেতে। আমায় আজ রাতটা ভাবতে দাও। জগাদা, তুমি এখনই এতটা ভেঙে পড়ো না। তুমি বাড়ি যাও, আমরা কাল সকালে তোমার সাথে দেখা করব। তুমি কাল সকালে একবার এসো। কি করা যায় বলতো শেরু? ম্যাজিক করে তো করতেই পারি, কিন্তু তাতে তো রাজামশাই জগাদাকে রাজকন্যার সাথে বিয়ে দেবে না। তাহলে কি করা যায়? কি করা যায়? কি করা যায়? আইডিয়া! ফুসফুস ফুস লেমন জুস। ফুসফুস ফুস ব্যাস, প্রবলেম সলভ। কি রে ভুতু, কিছু ব্যবস্থা হলো? তোর হাতে ওগুলো কি রে? নন্দগাঁয়ের মানচিত্র আর চক্করি। এসব দিয়ে কি হবে? আরে বলছি এগুলো সব জগাদাকে দেবে, আর কি বলবে সেটা শোনো। কি হে, তোমার কাজ কদ্দূর? আজকের মধ্যে হয়ে যাবে তো? আজকে কি বলছেন? এক্ষুনি হয়ে যাবে। বেশ বেশ, দেখি তুমি কিভাবে এক মুহূর্তের মধ্যে এই বিশাল রাজ্যের সীমানা নির্ধারণ করতে পারো। যথাজ্ঞা। অসম্ভব! এটা কি হলো? আমি আমার রাজ্যের সীমানা নির্ধারণ করতে বলেছিলাম। আমিও তো তাই করলাম মহারাজ। ভালো করে মানচিত্রটার দিকে দেখুন, এটা কোন জায়গা। কেন? এটা আমার রাজ্য নন্দগ্রাম। এটা তুমি আমাকে জানাবে নাকি? আর এই হলো আপনার রাজ্যের সীমানা, তাই তো? হ্যাঁ, মানে না, এটা হতে পারে না। আমি মানি না। না মহারাজ, এবার কিন্তু জগা ঠিক বলেছে। ও কিন্তু পরীক্ষায় পাশ করে গেছে। আমাদের রাজ্যের সীমানা বরাবরই চক্করি দিয়ে দাগ কেটে দিয়েছে। মন্ত্রী, তুমি কি জানো তুমি কি বলছো? তুমি চাও এই গরিব হাবাতে ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিই? একটু ভেবে দেখুন মহারাজ, এই ছেলেটা গরিব হলেও নিজের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে একটা অসম্ভবকে সম্ভব করে দিয়েছে। একটা রাজ্য চালনা করার জন্য তো এরকমই বুদ্ধিমান রাজার প্রয়োজন, যে তার বুদ্ধির জোরে রাজ্যের সীমানা বাড়াবে। কিন্তু মন্ত্রী, এর তো কোনো চাল চুলো নেই। সে তো রাজার ঘরের জামাই হলে এমনিতেই হয়ে যাবে। বেশ, আমি রাজি। তবে আমার একটা শর্ত আছে। এটা পূরণ করতে পারলে তবেই আমি আমার মেয়ের সাথে এর বিয়ে দেব। আবার সত্য? হ্যাঁ, শর্ত। আমার মেয়েকে বিয়ে করতে হলে রাজবেশে হাতিতে চেপে আসতে হবে ওকে। রাজবেশে? রাজবেশ কোথায় পাবো? রাজকন্যাকে বিয়ে করতে আসবে কি তোমার ওই হেঁটো ধুতি পরে? মহারাজ তো ঠিকই বলেছেন, রাজবেশে হাতির পিঠে চেপে আসতে পারলে বিয়ে হবে, না হলে হবে না। তোমরা এত কিছু করলে আমার জন্য, তবুও বোধহয় আমার রাজকন্যার সাথে বিয়েটা হলো না। রাজা তো ভারী দুষ্টু। সত্যি বাবা, রাজা তো ভারী দুষ্টু। একটার পর একটা শর্ত দিয়েই যাচ্ছে। সত্যি, রাজাটা তো খুব দুষ্টু। আর শর্ত শোনো, রাজবেশ। এত দামি রাজবেশ আমরা কোথা থেকেই বা জোগাড় করব? লজেন্স দাদা, তুমি এখন ওকে বাড়ি যেতে বলো, আমি ব্যবস্থা করছি। জগাদা, তুমি বাড়ি যাও, ভালো করে রাতে ঘুমো। এর আগে যেমন সব ব্যবস্থা হয়েছে, এবারেও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেখো কি করতে পারো। এই ভুতু, বলে তো দিলি, এবার রাজবেশের কি হবে? কি আবার হবে? ম্যাজিক হবে। লজেন্স দাদা, হাতটা পাতো তো দেখি। ফুস 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 লাগান জুস ফুস। এই না হলে আমাদের ভুতু। এই জামা কাপড়গুলো কাল তুমি জগাদার হাতে দিয়ে দিও। এইটা পরে গেলে জগাদার বিয়ে আর কেউ আটকাতে পারবে না। এই নাও জগাদা, তোমার রাজবেশ। রাজবেশ?
সে ধরো ভগবানই জোগাড় করে দিয়েছেন। নাও নাও, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে হাতির পিঠে চড়ে রাজপ্রাসাদে যাও। আমরা সবাই তোমাকে সেখানেই দেখব। দেখেছে খুড়ো, শেষমেশ আমাদের জগার সাথেই রাজকন্যার বিয়ে হলো। তাই তো দেখছি রে ন্যাপা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর আমরা ওকে নিয়ে কত ঠাট্টাই না করেছি। সত্যি গো খুড়ো। যাক, শেষ পর্যন্ত জগাদার বিয়েটা হলো। যার শেষ ভালো তার সব ভালো। বুদ্ধির জোর থাকলে সব হয়, কি বলো তোমরা? মা, তাড়াতাড়ি খেতে দাও, আজ স্কুলে যেতে দেরি হয়ে যাবে। রানী, এদিকে শোন। কি হয়েছে গো মা? আজ থেকে তোকে আর স্কুলে যেতে হবে না। কি, স্কুলে যেতে হবে না? কিন্তু কেন মা? দেখ রানী, জিনিসপত্রের দাম বাড়ছে। আমি আর তোর বাবা সারাদিন যা ঠোঙা বানাই তা বিক্রি করে আর সংসার চলছে না রে। তার উপর বাজারে প্লাস্টিক প্যাকেটের যা রমরমা, তাতে ঠোঙার দামও দিন দিন কমছে। এখন যদি তুইও আমাদের সাথে ঠোঙা না বানাস, তাহলে তো দুবেলা খাওয়াও জুটবে না রে। কিন্তু মা, আমি যে পড়াশোনা করতে ভালোবাসি। পড়াশোনা তো অনেক পরের কথা মা। খেতে না পেলে পড়বি কি করে? না না, ওসব পড়াশোনা করে আর কোনো কাজ নেই। তুইও আমাদের সঙ্গে আজ থেকে বসে ঠোঙা বানাবি। নে ধর। চল না, আজকে কিছু খেলি। ঠিক বলেছিস। আমাদের পিটি স্যার বলেন একটু খেলাধুলো ছোটাছুটি করা শরীরের জন্য ভালো। দাঁড়া, রানী আসুক, তারপর না হয় খেলা শুরু করা যাবে। আমার মনে হয় না যে রানী আজ খেলতে আসবে। তোকে কিছু বলেছে? না, বলেনি, তবে ও তো আজ স্কুলেও আসেনি। সে কি রে, ওর আবার শরীর টরীর খারাপ হলো না তো? কি জানি। আচ্ছা দাঁড়া, আমি খবর নিয়ে আসছি। হ্যাঁ লজেন্স দাদা, যাও তো, গিয়ে দেখে এসো তো ব্যাপারটা কি। আচ্ছা, ততক্ষণ কি খেলা হবে সেটা ঠিক করে নিলে হয় না? হ্যাঁ, তোরা বল কি খেলা খেলতে চাস? আমার মতে গানের লড়াই খেলাটাই বেশ, পড়ে তোরে যাওয়ার বালাই নেই। শুনলি না, লজেন্স দাদা বললো মাঝে মাঝে একটু দৌড়াদৌড়ি করা শরীরের জন্য ভালো। বুতু, ওর চেহারাটা দেখলে তোর মনে হয় ওর শরীরের ভালো মন্দ নিয়ে কিছু ভাবে? তুই আবার আমার শরীর নিয়ে কথা বলছিস? ওই তো রানী। কি রে, এত দেরি করলি যে? দেখ না ভুতু, বাড়িতে গিয়ে দেখি ও মন খারাপ করে বসে আছে। মন খারাপ কেন? মন খারাপ আবার কেন? মা আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছে। এসব কি বলছিস রে রানী? ও, ওই জন্যই তুই আজ স্কুলে যাসনি? পড়াশোনা বন্ধ মানে? তুই কি আর স্কুলে আসবি না? না, আর কোনোদিন স্কুল যেতে পারবো না। আমি আর পড়াশোনা করব না। আমরা যে গরিব। কাঁদিস না রানী, কাঁদিস না। আমরা সবাই মিলে কাকিমাকে বোঝাবো। চল তো সবাই, আমরা এক্ষুনি যাব। এ কিছুতেই হতে পারে না। হ্যাঁ, চল চল। কোন মা চাই বলো যে তার সন্তান এই এত ছোট বয়সে পড়াশোনা না করে বাড়িতে বসে ঠোঙা তৈরি করে? রানী তো পড়াশোনায় খুব ভালো। কিন্তু আমার যে আর কোনো উপায় নেই। তাও আমি বললাম যে প্রতিদিন বিকেলবেলা তোমাদের সাথে একটু দেখা করে আসতে। তাও তো আমার উপর রাগ করে যাচ্ছিল না। আচ্ছা কাকিমা, ও তো স্কুল থেকে ফিরে পুরো বিকেলটা ঠোঙা বানাতে পারে, তাহলে কি হবে না? ওইটুকু সময় কতটুকুই বা হবে? না না না, তোমরা আর জোর করো না বাবা। এবার কি হবে বলতো ভুতু? কাকিমা তো কিছুতেই শুনলো না। সেটাই তো ভাবছি গো লজেন্স দাদা। আচ্ছা ভুতু, তুই তো চাইলেই ম্যাজিক করে রানীদের জন্য প্রচুর টাকা এনে দিতে পারিস। না রে গাব্বু, আমি সেটা কিছুতেই করতে পারি না। সবকিছু ম্যাজিক দিয়ে সলভ করা উচিত নয়। আমাকে একটু ভাবতে দে, কি করা যায়। হ্যাঁ, আইডিয়া। কি আইডিয়া রে ভুতু? দাঁড়াও দাঁড়াও, বলছি। এই রানী, এদিকে শোন। তুই ঠিকঠাক ঠোঙা বানাতে পারিস? কেন পারবো না? আমি তো সেই ছোট্টবেলা থেকেই ঠোঙা বানাই। বাহ,
তাহলে কি তুই আমাদের ঠোঙা বানানো শিখিয়ে দিতে পারবি? ঠোঙা বানানো তো খুব সহজ, কিন্তু ঠোঙা বানানো শিখে কি করবি তোরা? কাল থেকে প্রতিদিন বিকেল বেলায় আমরা 5 জনে বসে ঠোঙা বানাবো। 5 জনে মিলে ঠোঙা বানালে প্রচুর ঠোঙা তৈরি হবে। তাতেও যদি কিছু কম হয় তাহলে না হয় রানী স্কুল যাওয়ার আগে কয়েকটা বানিয়ে দিয়ে যাবে। কিরে গাব্বু, বলেছিলাম না সবকিছুর জন্য ম্যাজিক করতে হয় না, মাঝে মাঝে এটাও কাজে লাগাতে হয়। দেখো তো লজেন্স দাদা, হয়েছে কিনা? হয়েছে, কিন্তু একটু বেঁকা হয়েছে। ভাঁজটা সমানভাবে করতে হবে। ঠিক আছে, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। উফ বাবা, কি কঠিন! আরে রে, কি করছিসটা কি? আড়াআড়ি ভাঁজ করছিস কেন? কখন থেকে বলছি প্রথম ভাঁজটা একটু লম্বালম্বি হবে। বাবা গাব্বু, এই সামান্য একটা কাজ শিখতে তোর এতক্ষণ লাগছে? আমায় দেখ তো, আমি 15টা ঠোঙা অলরেডি বানিয়ে ফেলেছি। তোর তো আলাদা ব্যাপার, তুই হলি ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান তো কি হয়েছে রে? আমি এগুলো মোটেই ম্যাজিক করে বানাইনি। সেটা কি আমি জানি? আমি তো রানীর কাছে মন দিয়ে ঠোঙা বানানো শিখছিলাম। তার মানে আমি কি মিথ্যে কথা বলছি নাকি? ঠিক আছে, আমার কথা বিশ্বাস না হলে লজেন্স দাদাকে জিজ্ঞেস কর। লজেন্স দাদা, ও লজেন্স দাদা। আই ভুতু, এই দেখ, খবরের কাগজে একটা অদ্ভুত বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপন? কি লিখেছে তুমিই বলে দাও না গো লজেন্স দাদা। দেখ, এখানে চক্রধরপুর নামে একটা জায়গার এক ভদ্রলোক বিজ্ঞাপনটা দিয়েছেন। উনি বলেছেন ওর কাছে একটা ধাঁধা আছে, ওটা যে সলভ করে দিতে পারবে তাকে উনি নগদ 50,000 টাকা দেবেন। 50,000 টাকা? আরে বাস, সে তো অনেক টাকা। 50,000-এ কটা শূন্য থাকে রে রানী? 4টে শূন্য। কিন্তু ধাঁধাটা কি সেটা তো বলো। না, ধাঁধাটা তো এখানে লেখা নেই। এটার জন্য চক্রধরপুরেই যেতে হবে। দূর বাবা। বাবা, এমন করছিস যেন তুই এক্ষুনি সলভ করে দিতে পারবি। কিরে ভুতু, তুই আবার কি ভাবছিস? আমার না মাথায় একটা বুদ্ধি এসেছে। আচ্ছা, রানী তো অঙ্কে খুব ভালো, ও যদি এই ধাঁধাটা সলভ করতে পারে তাহলে কেমন হয়? এটা তো তুই ঠিকই বলেছিস। আর যদি ধাঁধার উত্তরটা ঠিকভাবে দিয়ে দিতে পারে তাহলে তো পুরস্কারের টাকাতেই ওদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু ধাঁধাটা কি সেটা তো জানি না। তাতে কি, আমরা সবাই মিলে যাব, সবাই তোকে সাহায্য করব। তুই রাজি কিনা বল? নিশ্চয়ই যাব। এই গ্রামটা কি সুন্দর দেখতে। কিন্তু আমরা যেই বাড়িতে যাব সেটার কত দূর? আমার তো খুব খিদে পেয়ে গেছে। দাঁড়া, কাউকে জিজ্ঞেস করি। দাদা, ও দাদা। হ্যাঁ, দাদা, মণিময় পালের বাড়িটা কোথায় বলতে পারেন? মণিময় পালের বাড়ি মানে জমিদার বাড়ি? এই তো, এই রাস্তা ধরে সোজা চলে যাও। এই রাস্তার শেষে যে বিরাট বাড়িটা দেখতে পাবে সেটাই হলো মণিময় পালের বাড়ি। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, আমার নামই মণিময় পাল। একটা অদ্ভুত সমস্যায় পড়েই আমি খবরের কাগজে এই বিজ্ঞাপনটা দিয়েছিলাম। কিন্তু তোমরা যে একেবারেই বাচ্চা, তোমরা কি পারবে? আমরা বাচ্চা হতে পারি, কিন্তু এটা তো ভেবে দেখুন আমরা 4 জন আছি। আর 4 জন বাচ্চার শক্তি একজন বড় মানুষের থেকে বেশি ছাড়া কম হবে না। 4 জন কোথায়? আমরা তো 5 জন। মানে তোমার তো বেশ বুদ্ধি আছে দেখছি। আর ধাঁধার উত্তর খুঁজতে গেলে তো বুদ্ধি দরকার হয়, তাই না? খুব ভালো বলেছো, খুব ভালো বলেছো। এবার তোমাদের উপর একটু ভরসা তৈরি হচ্ছে বই কি। ও লজেন্স দাদা, ধাঁধাটা জিজ্ঞেস করো না। যত তাড়াতাড়ি জানতে পারবো তত তাড়াতাড়ি আমরা কাজ শুরু করতে পারবো। তা আপনি যে ধাঁধাটার কথা বলছিলেন সেটা কি এখন দেখা যাবে? এই সেই ধাঁধা। এটা হলো আমার ঠাকুরদার বাবার হাতের লেখা। বাবা, তার মানে তো অনেক পুরনো। কিসের ধাঁধা এটা? গুপ্তধনের ধাঁধা।
গুপ্তধন? মানে এই ধাঁধার উত্তরটা জানা গেলে গুপ্তধনের খোঁজ পাওয়া যাবে? লজেন্স দাদা, ওনাকে জিজ্ঞেস করো তো এতদিন পরে উনি চিঠিটা কোথায় পেলেন। দাঁড়া দাঁড়া করছি। তুমি কি কিছু বললে? না মানে আমি ভাবছিলাম যে এত পুরনো একটা চিঠি আপনি কোথা থেকে পেলেন? 2 মাস আগে আমার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার আগে উনি আমাকে এটা দিয়ে যান। তার আগে পর্যন্ত আমি এই চিঠির ব্যাপারে কিছুই জানতাম না। কিন্তু গুপ্তধন যে এখানে ওখানে আছে সেটার ব্যাপারে আপনি এতটা শিওর কি করে হচ্ছেন? আছে, নিশ্চয়ই আছে, না হলে এই ধাঁধার চিঠিটা আমার হাত অবধি পৌঁছতোই না। কেন? বাবা চিঠিটা আমার হাতে দেওয়ার আগে বলেছিলেন যে আমার বাবা ঠাকুরদাদাও এই গুপ্তধনের খোঁজ করেছিলেন কিন্তু পাননি, তাই চিঠিটা পুরুষানুক্রমে আমার হাতে এসে পৌঁছায়। আর আমিও যদি এই গুপ্তধন খুঁজে না পাই তবে এই চিঠিটা যেন আমি আমার ছেলে মেয়েদের হাতে দিয়ে যাই। তার মানে ওনারা বাড়ির বাইরে এই ব্যাপারটা কাউকে বলেননি, কিন্তু আপনি কেন এই ব্যাপারে বিজ্ঞাপন দিলেন? আসলে আমি বিয়ে থা করিনি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল গ্রামে একটা দাতব্য হাসপাতাল তৈরি করার, কিন্তু অতগুলো টাকা জোগাড় করা তো আর মুখের কথা নয়। হঠাৎ এই চিঠিটা পেয়ে মনে হলো যদি এই গুপ্তধনটা উদ্ধার করতে পারি তাহলে হাসপাতালটা আমি তৈরি করতে পারবো। আর তাই আপনি কাগজে বিজ্ঞাপন দিলেন? না না, প্রথমে নিজে নিজেই চেষ্টা করলাম, কিন্তু নিজের দ্বারা হলো না বলেই কাগজে বিজ্ঞাপন দিলাম। ভাবলাম কেউ যদি উদ্ধার করতে পারে তাহলে এই গুপ্তধন থেকে তাকেও 50,000 টাকা উপহার দিয়ে দেওয়া যাবে। এর আগে অবশ্য 2-3 জন এসে চেষ্টা করেছিল কিন্তু পারেনি। ও লজেন্স দাদা, অনেক তো হলো, এবার ধাঁধাটা পড়ো না শুনি। ধাঁধাটা কি একটু দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, পড়ো না। এই যে দেখছি একটা ছড়া। পড়ো না, পড়ো। পড়ছি। বাবুদের তাল পুকুরে যদি যাস ভর দুপুরে, পুকুরের ওই কাছে না আমের এক গাছ আছে না, হোথা না আসতে গিয়ে ইয়া বড় গর্ত দিয়ে সোজা গিয়ে যেই ঢুকেছি ছোট এক ঝোলা পেয়েছি। ও বাবা হঠাৎ করে খুলেছি বরাত জোরে, পাবি তুই রাজার ঘরেই, যা ছিল ঝোলার আড়ে। আরে ভাই মোহর সোনার, টপাটপ গোটা 6-4, নিলে নে হীরক কুচি, একদম জোর সে ঠুসি। এরপর গুছিয়ে কোচর, দে হাওয়ার চাগিয়ে কোচর। আরে এটা তো দারুণ! এবার স্কুলের ফাংশনে আমি এই ছড়াটাই বলবো। তুই আবার শুরু করলি? আমরা কি এই কবিতাটা নিজেদের কাছে রাখতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই রাখতে পারো, কিন্তু একটু যত্ন করে রেখো। আর শোনো, যে কদিন তোমাদের এই ধাঁধার উত্তর খুঁজতে লাগবে তোমরা কিন্তু আমার বাড়িতেই থাকবে। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। প্রথম 2 লাইন আরেকবার পড়ো তো লজেন্স দাদা। বাবুদের তাল পুকুরে যদি যাস ভর দুপুরে। তাল পুকুর তো বুঝলাম, কিন্তু এই বাবুটা আবার কি? আমার মা তো বাড়িতে আমাকে আদর করে বাবু বলেই ডাকে, কিন্তু আমাদের তো তাল পুকুর নেই। তোর বাবা, এখানে তুই কোথা থেকে এলি? জমিদার বাবুর বাবা ঠাকুরদা যখন এই ধাঁধাটা লিখেছিলেন তখন কি তোর জন্ম হয়েছিল নাকি? কি বললি রানী, কি বললি? জমিদার বাবু? হ্যাঁ, কেন? বাবুদের তাল পুকুরে মানে জমিদার বাবুদের? জমিদারদের সবাই তো জমিদার বাবু বলেই ডাকে, তাই না? তার মানে জমিদার বাবুদের তাল পুকুরের কথাই বলা হয়েছে। ঠিক বলেছিস ভুতু, জমিদার বাবুদের তাল পুকুরে ভর দুপুর বেলায় যেতে বলা হয়েছে, যাতে শুনশান দুপুরে কেউ দেখতে না পায়। তারপরে বড় লজেন্স দাদা। পুকুরের ওই কাছে না আমের এক গাছ আছে না, হোতা না আসতে গিয়ে ইয়া বড় গর্ত দিয়ে। তার মানে ওই পুকুরের কাছে একটা আম গাছ আছে, আর ওখানেই কোনো একটা গর্ত আছে, আর তার ভেতরেই আছে গুপ্তধন। কিন্তু তাল পুকুরটা কোথায় সেটা জানবো কি করে? আরে জমিদার বাবুর তাল পুকুর গ্রামের যে কাউকে বললেই দেখিয়ে দেবে। তাহলে এখনই চল। এই হলো তাল পুকুর। পুকুরের ওই কাছে না আমের এক গাছ আছে না? হ্যাঁ, তার মানে এবার আম গাছটা খুঁজে বার করতে হবে। এই তো আম গাছ, তার মানে এর গোড়াতেই গর্তটা আছে। চল চল খুঁজে দেখি।
পেয়েছি গর্ত। গুপ্তধন ভ্যানিশ। কি হয়েছে রে স্যারকে? এই দেখ বুতু, গর্ত, কিন্তু গর্তে কোনো গুপ্তধন নেই। তার মানে আমাদের আর গুপ্তধন খোঁজা হলো না। দাঁড়া রানী, এখনই এত মন খারাপ করিস না। গর্ত করা হয়েছে মানে যে গুপ্তধন পেয়ে গেছে তা তো নাও হতে পারে। আগে আমাদের এই কথাটা জমিদার বাবুকে জানানো উচিত। চলো সবাই। না, গুপ্তধন চুরি হয়নি, এই ব্যাপারে আমি 100% নিশ্চিত। কিন্তু আপনি কি করে এতটা শিওর হচ্ছেন? কারণ ওই গর্তটা আমারই খোঁড়া। তোমাদের বললাম না, তোমাদের আসার আগে আমি নিজে একটু চেষ্টা করেছিলাম, তখনই গর্তটা খুঁড়েছিলাম, কিন্তু সেই গর্তের ভেতরে আর কিছুই ছিল না। ঠিক আছে লজেন্স দাদা, আমরা এবার পুরো ছড়াটা পড়ে ভাববো। এখন আমরা কোথায় যাচ্ছি? সেই আম গাছের কাছে। কিন্তু আমরা তো এখনো পুরো ছড়াটা পড়লামই না। ওখানে গিয়েই পড়বো। এখন তাড়াতাড়ি চল, সন্ধে নামার আগেই ফিরে আসতে হবে। লজেন্স দাদা, ওই আম গাছের লাইনটার পর থেকে পড়ো তো। পুকুরের ওই কাছে না আমের এক গাছ আছে না, হতা না আসতে গিয়ে ইয়া বড় গর্ত দিয়ে সোজা গিয়ে যেই ঢুকেছি ছোট এক ঝোলা পেয়েছি। পুকুরের ওই কাছে না, এই হলো পুকুর, আর আমের এক গাছ আছে না, এই হলো আম গাছ। হতা না আসতে গিয়ে ইয়া বড় গর্ত দিয়ে একটা জিনিস ভেবে দেখো, ওই তাল পুকুরের কাছে আম গাছের গোড়ায় গুপ্তধন আছে, এটা কিন্তু কোথাও বলা নেই। ঠিক, হতা না আসতে গিয়ে মানে হলো এখানে আম গাছের কাছে আসার রাস্তাটাই বলেছে। কিন্তু সেটা কোন দিক থেকে? আম গাছের কাছে তো এদিক দিয়েও আসা যায়, ওদিক দিয়েও আসা যায়, আবার ওই দিক দিয়েও আসা যায়, আর ওদিক থেকেও তো আসা যায়। আমার মনে হয় আমাদের সব কটা রাস্তায় খুঁজে দেখা উচিত। কিন্তু চারদিক খুঁজে দেখতে গেলে তো সন্ধে হয়ে যাবে। আর আমরা সবাই মিলে ভাগাভাগি করে এক এক দিকে যাব। তাহলে তাই চল। ভূতু, তুই গাব্বুর সাথে যা, না হলে কোথায় আবার কোন ফল গাছ দেখবে সেখানেই আবার দাঁড়িয়ে যাবে। একদম ঠিক বলেছ লজেন্স দাদা। আমরা সবাই চারদিকে ছড়িয়ে যাই, তারপর আবার চারদিক থেকে এই আম গাছের কাছে হেঁটে আসি, তবে খুব সাবধানে। একদম ঠিক। গাব্বু, এই গাব্বু, দাঁড়াবে তো। তুই কেন আমার রাস্তায় এলি? আমি কি একা একা খুঁজতে পারি না? আমি কি এখন বাচ্চা নাকি? আরে তা কেন, আমি একা একা ভয় পাই বলেই তো তোর পিছনে এলাম। হ্যাঁ, বাজে কথা। এই ও মা, বাঁচা, বাঁচা! গাব্বু, আমাকে বাঁচা ভূতু, আমাকে বাঁচা! দাদা গাব্বু, ভয় পাস না, আমি আসছি। লজেন্স দাদা, লজেন্স দাদা, রানী, রানী, এসআরকে, এসআরকে, শিগগিরই এখানে এসো। তুই চুপ করে দাঁড়া, আমি এক্ষুনি নিচে আসছি। কি হয়েছে? গাব্বু কোথায়? আমার মনে হয় গুপ্তধনের সন্ধান পেয়ে গেছে লজেন্স দাদা। এই দেখো, কত বড় একটা গর্ত, ঝোপ জঙ্গলে চাপা ছিল। গাব্বু ওই সুরঙ্গের ভেতর আছে। রানী, এসআরকে, তোরা শিগগিরই জমিদার বাবুকে এখানে ডেকে নিয়ে আয়, সাথে একটা মোটা দড়িও আনবি। আর লজেন্স দাদা, তুমি ধাঁধাটাকে নিয়ে আমার সঙ্গে সুরঙ্গের ভেতরে এসো। ঠিক আছে, ঠিক আছে, আমরা যাচ্ছি। গাব্বু, একটু সরে দাঁড়া। লজেন্স দাদা, বড় গর্তের পরে কি লেখা আছে পড়ো তো। হতা না আসতে গিয়ে ইয়া বড় গর্ত দিয়ে সোজা গিয়ে যেই ঢুকেছি ছোট এক ঝোলা পেয়েছি। ও বাবা, হঠাৎ করে খুলেছি বরাত জোরে, পাবি তুই রাজার ঘরে, যা ছিল ঝোলার আড়েই। ছোট এক ঝোলা পেয়েছি, ছোট এক ঝোলা পেয়েছি, ছোট এক ঝোলা পেয়েছি, ছোট এক ঝোলা পেয়েছি। হ্যাঁ, ঝোলা খোঁজো, ঝোলা। এই দেখ ভূতু, চটের টলি, ওইটাই তো ঝোলা। দেখছো তো লজেন্স দাদা, সব মিলে যাচ্ছে। এরপরের লাইনগুলো হলো
ও বাবা হঠাৎ করে খুলেছে বড়ার জোরে। আমার মনে হয় যেখানে থলেটা ছিল সেখানেই দরজা টরজা আছে। এই দেখো লজেন্স দাদা, তোমাকে বললাম না এখানে নিশ্চয়ই কোনো দরজা আছে। এই দেখো দরজার হ্যান্ডেল। কি শক্ত বাবা, কিছুতেই খুলছে না। দাঁড়া, আমরাও ধরি। না, খুলছেই না। অনেক দিনের পুরনো দরজা, খুলবে মনে হচ্ছে না। খুলবে তো বটেই, শক্ত দরজা শক্ত দরজা, খুলে যাও তো প্লিজ 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 প্লিজ। আমি ম্যাজিক ভূতু, খুলে গেছে। আমি ম্যাজিক ভূতু। ভাবি তুই রাজার ঘরেই যা ছিল ঝোলার আড়েই, মানে এই ঝোলার আড়ালেই ছিল গুপ্ত সিন্ধুক। আরে ভাই মোহর সোনার টপাটপ গোটা ছয় চার, নিলে নে হীরক কুচি, একদম চড়ছে তুচি। দাঁড়া গাব্বু, একটাও নেবে না। দে হাওয়া জাগিয়ে কোচর, দে হাওয়া জাগিয়ে কাপড়। লজেন্স দাদা, আমরা এসে গেছি। সবাই আস্তে আস্তে নিচে নেমে আয়। এই নিন আপনার গুপ্তধন। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমরা এত কঠিন একটা ধাঁধার সমাধান করে আমার গুপ্তধনের খোঁজ বার করেছো। তাই এটা তোমরাই রাখো। আপনি এসব দিয়ে হাসপাতাল বানাবেন, এটা আমরা নিতে পারবো না। আমরা পুরস্কারের 50,000 টাকা পেলেই খুশি। নিশ্চয়ই, সেটা তো তোমাদের প্রাপ্য। আমি এখনই তার ব্যবস্থা করে দিচ্ছি। চলো চলো এবার। গুড মর্নিং। রানী আজও আসেনি? না রে, আমি তো ওদের বাড়ির কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এই গাব্বু, সরি রে, দেরি হয়ে গেল। যা, আর দেরি করিস না। স্কুলে দেরি করে যাওয়াটা ঠিক নয়। কি তাই না ছোট্ট বন্ধুরা?